সামনের দিকে আসতেই বহুজনকে চোখে পড়ল, সাথে সাউন্ড সিস্টেমে জোরালো শব্দে গান বাজছে। আমি আশেপাশে তাকিয়ে আপুদের খুঁজছি, এরা আমাকে রেখে কই চলে গেল। আপুও না। অভ্র ভাইয়াকে সামনে পেলে দিন দুনিয়া ভুলে যায়। ধ্যাত, হঠাৎ আপুকে দেখলাম আমার দিকে আসতে। আমি বুকের সাথে দুহাত ভাঁজ করে অন্যদিকে তাকালাম, এমন ভাব করলাম যেন আমি প্রচণ্ড রেগে আছি। অবশ্য একটু আধটু আছিও, কারণ ওরা আমাকে সাথে নিয়ে ঘুরলে রুদ্র আজকে এত বড় একটা সুযোগ কিছুতেই নিতে পারতেন না। আপু এসে আমার সামনে দাঁড়ালো, পেছনে এলো অভ্র ভাইয়া। আপু হাঁপানোর মতো শাস্টেনে বলল, কি রে সে জ্যোতি, সেই কখন ধরে খুঁজছি তোকে, কোথায় ছিলি তুই? আমি উত্তর দিলাম না। আপু আমাকে টেনে ওর দিকে ফেরালো। কি রে, রাগ করেছিস? রাগ করিস না, তোর ভাইয়ার সাথে সেই কবে দেখা হয়েছে তাই। আমি গাল ফুলিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। পাশ থেকে অভ্র ভাইয়া উচ্ছল কণ্ঠে বললেন, আরে শালিকা, এত রাগ টাগ করলে চলে? এসো এসো, অনেক কাজ বাকি আছে। ভাইয়া আমাকে টেনে টুনে নিয়ে চললেন। আমার একটু অবাক লাগলো, এই লোক অফিসে গেলে এমন ভান করে যেন আমাকে চেনেই না। আসলে কেউ ভালো না, দুই ভাই একদম একরকম। অভ্র ভাইয়া আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেটা হলো স্টেজের মতো সামান্য উঁচু জায়গা। আমি দূর থেকে বেশি কিছু দেখতে না পেলেও রুদ্রকে চোখে পড়ল। উনি খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন ওখানে। আমার এখন অভ্র ভাইয়ার হাতে একটা কামড় বসিয়ে দৌড়ে পালাতে মন চাইছে, কিন্তু না, সে তো হবে না। অগত্যা আপু আর ভাইয়ার সাথে ওই জায়গায় এসে থামলাম। সামনের টেবিলের অপর বিশাল বড় কেক, তার ওপর লেখা হ্যাপি 7 ইয়ার্স সেলিব্রেশন অফ ইন্ডাস্ট্রিজ। মানে এখন কেক কাটা হবে। ও কাটুক না, কেটি কুটি কুচি কুচি করুক, আমাকে নিয়ে আসার কোনো মানে হয়? রুদ্রর দিকে তাকাতেও ভীষণ লজ্জা লাগছে আমার। কাকে বোঝাই এসব? খেয়াল করলাম, আমি আসা মাত্রই রুদ্র গিয়ে অন্য পাশে দাঁড়ালেন। এটা অবশ্য মন্দ হয়নি। আমি, তারপর আপু, তারপর অভ্র ভাইয়া আর ওনার পাশে রুদ্র। খানিক বাদে লুবনা ম্যাডামকে ডাকলেন অভ্র ভাইয়া। এই এতক্ষণ পর ওনাকে দেখলাম। উনি এসে রুদ্রর পাশে দাঁড়ালেন। ভীষণ সেজেছেন, স্লিভলেস হাতার জামা পরায় ফর্সা হাত পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। ম্যাডাম মারাত্মক সুন্দরী, সেজেগুজে পুরো ওভারলোডেড করে ফেলেছেন। অভ্র ভাইয়া মিউজিক থামাতে ইশারা করলেন। সব কোলাহল থেমে যেতেই অফিসের সবাই জড়ো হলো এখানটায়। সবাই গোল হয়ে ঘিরে রেখেছে আমাদের। অভ্র ভাইয়া রুদ্রকে বললেন অ্যানাউন্স করতে, কিন্তু সে মাথা নেড়ে না করে দিলেন। সাথে বললেন, তার মুড নেই। আমার বিরক্ত লাগলো। অফিসের মালিক উনি, কোম্পানিও ওনার, অনুষ্ঠান পাতিয়েছেনও উনি, আর ওনার নাকি মুড নেই? যত সব ঢং। অগত্যা অ্যানাউন্সমেন্ট অভ্র ভাইয়াকেই করতে হবে। উনি সবার মধ্যে উঁচু স্বরে বলতে লাগলেন, অ্যাটেনশন গাইজ, আপনারা সবাই আমাদের অফিসের গুরুত্বপূর্ণ অংশ। আজ আমাদের কোম্পানির 7 বছর পূরণ হলো। আপনারা জানেন, সেই উপলক্ষে আজকের এই পার্টি। সবাই তালি বাজিয়ে থামলে অভ্র ভাইয়া আবার বললেন, প্রথম এবং শেষ যাই বলি না কেন, এই ধন্যবাদ, বাহবা কিন্তু আমাদের বসর রুদ্র রৌশন চৌধুরীর প্রাপ্য। মাত্র 7 বছরেই ওনার কোম্পানি টপে পৌঁছানোর পেছনে অবশ্যই ওনার পরিশ্রম, মেধা সবার আগে। আবার তালি বাজল। অভ্র ভাইয়া এবার লাজুক হেসে বললেন, এই আনন্দের দিনে আপনাদের আরও একটা আনন্দের সংবাদ আমি দিতে চাই। সেটা হলো মিট মাই উড বি আরিশা সুলতানা। আগামী 25শে আগস্ট আমাদের এনগেজমেন্ট। আপনারা সবাই আমন্ত্রিত সেখানে। এবারের তালিটা একটু জোরেই বাজালো সবাই। সাথে শুরু হলো চাপাগুঞ্জন। আমার সেদিকে মন নেই। আমি বারবার দেখছি রুদ্র আর লুবনাকে। ওনাদের ম্যাচিং ড্রেস, রুদ্রর গায়ে সাদা শার্ট আর লুবনা ম্যামের গায়ে সাদা গাউন। কে কার সাথে ম্যাচিং করে এলো? পাশাপাশি তো হিরে মানিক মনে হচ্ছে এদের। অভ্র ভাইয়া হঠাৎ আমাকে দেখিয়ে বললেন, আর ওনাকে আপনারা হয়তো সবাই চেনেন, আমাদের এই অফিসের এমপ্লয়ি হলেও ইনি কিন্তু সম্পর্কে আমার হবু বউয়ের একমাত্র বোন। সে হিসেবে আমারও একমাত্র শালিকা। আমি সবার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। এরা তালি বাজানোর সাথে সাথে ফিসফিস করছে। এরপরে কেক কাটা শুরু হলো। কেকটা রুদ্র কাটলেন। কেক কাটার পর উনি ছুরিটা কেকের ওপরেই রেখে দিলেন। আমি অবাক হই, মানে কেক কেটে যে কাউকে খাওয়াতে হয় সেটাও কি উনি জানেন না? এত ভাবের কি আছে? অভ্র ভাইয়াকে দেখলাম কেকের একটা ছোট টুকরো তুলে রুদ্রর মুখের সামনে ধরলেন। রুদ্র কথা না বাড়িয়ে অল্প একটু খেয়ে মুখ মুছলেন। অভ্র ভাইয়া আরিশা আপুকে খাওয়ালেন, আমাকে খাওয়ালেন, লুবনা ম্যাডামকেও খাওয়ালেন। হঠাৎ চোখে পড়ল,
লুবনা ম্যাডাম এক টুকরো কেক নিয়ে রুদ্রর কাছে গেলেন। আমি গলা উঁচিয়ে দেখছি রুদ্র খাবেন কি না। না, উনি খেলেন না। সরাসরি লুবনা ম্যাডামের হাতটা ঠেলে সরিয়ে দিয়ে চলে গেলেন। লুবনা ম্যাডাম আহত হলেন ভীষণ। বিষয়টা আমারও খুব খারাপ লাগলো। এত সুন্দর একটা মেয়েকে এইভাবে এড়িয়ে যাওয়ার কি হলো? এজন্যই বলে, ছেলেরা একটু সুন্দর হলে নিজেকে প্রিন্স চার্মিং ভেবে বসে। এরপরে যথারীতি ডান্সের পালা। পার্টি হচ্ছে আর কাপল ডান্স হবে না। কেউ একজন প্রস্তাবটা ওঠালে অভ্র ভাইয়া এক কথায় রাজি হলেন। ওনার আর কি, ওনার ডান্স পার্টনার তো রয়েছে। কিন্তু আমি কার সাথে নাচব? একে একে সবাই তাদের পার্টনার খুঁজে নিল। আমার কাছে দুজন অচেনা ব্যক্তি এসে হাত বাড়ালেও আমি দুদিকে মাথা নেড়ে না করে দিলাম। চিনি না জানি না তাদের সাথে ধেই ধেই করে নাচব। পার্টিতে জ্বালানোর সমস্ত লাইটগুলো নিভে গেল। টিম আলো জ্বলল ডান্স করার জায়গাটায়। প্রায় 12-13 জন কাপল হাজির সেখানে। আমি গিয়ে এক সাইডে দাঁড়ালাম। সবাই যে নাচছে তা নয়, অনেকেই আমার মত হাততালি দিতে দাঁড়িয়েছে। লুবনা ম্যাডামকে দেখলাম অনিলের সাথে। আরে বাহ, কেউ কারোর জন্য থেমে নেই। এরপর সাউন্ড সিস্টেমে গান বেজে উঠল। হ্যাঁ বিচেইন পেহলি বার হামনে রাজে জানা মোহাব্বত নে কয়ে ऐसी কায়ুন বানতা ডয়ানা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি সবার। আপুর চকচকে মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে। আচমকা আমার হাতে টান পড়ল। চমকে উঠলাম আমি। কেউ একজন টেনে ডান্স করার মেন পয়েন্টে নিয়ে এলো আমায়। অল্প আলোতে আগন্তুকের মুখটা দেখতেই বিস্ময়ে আমার ঠোঁট দুটো আলাদা হয়ে এলো। লাউড মিউজিকে গান চলছে। প্রত্যেকে নাচে ব্যস্ত। একমাত্র আমি হা করে সামনের লোকটির দিকে তাকিয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছেন রুদ্র। উনি আমাকে তখন টেনে আনলেন। কিন্তু কেন? উনি কি নাচবেন? তো নাচুক। আমাকে আনার কি দরকার? আমি কিছু বলার আগে আচমকা আমার কোমরে হাত ছোঁয়ালেন উনি। ঠান্ডা হাতের স্পর্শে পুরোপুরি কেঁপে উঠলাম আমি। গোল চোখ করে তাকালাম ওনার দিকে। ওনার নির্বিকার দৃষ্টি। উনি এক হাত দিয়ে আমার কোমর চেপে মিশিয়ে নিলেন ওনার সাথে। অন্য হাতে আমার হাত চেপে শুরু করলেন গা দোলানো। আমি বিস্মিত, স্তব্ধ। রুদ্র রওশন চৌধুরী, একদিন যার হাত ধরেছিলাম বলে রুমাল দিয়ে মুছে নিয়েছিলেন, তিনি কিনা এতটা সান্নিধ্যে এসেছেন। তাও নিজে থেকে। আমার জিভের ডগায় শব্দই আসছে না। এমন নিভু সবুজ আলোতে বাকিরা আমাদের ছাওয়ার করেনি হয়তো। কারোর চোখই সেভাবে আমাদের উপর নেই। কিন্তু আমার গলা শুকিয়ে আসছে। রুদ্রর এতটা কাছাকাছি এসে একটু আগের মতো আবার বুক কাঁপছে। আমি ঠিকঠাক পা মেলাতেও হিমশিম খাচ্ছি। এসির মধ্যেও ঘাম ঝরছে আমার। লজ্জা লাগছে ভীষণ। কেউ দেখলে উল্টোপাল্টা ভেবে না বসলে হয়। কিন্তু ওনার এমন আচরণের মানে কি? কেন করছেন উনি এরকম? নাকি আমার মতো পার্টনার না পেয়ে আমাকে বেছে নিতে বাধ্য হলেন? তবুও, এটা কি আদৌ সম্ভব? আমার খুসখুসের মাত্রা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হঠাৎ রুদ্র আমার কানের কাছে মুখ এনে আস্তে করে বললেন, কি হচ্ছে? কেন হচ্ছে? এসব না ভেবে যেটা হচ্ছে সেটাতে মন দিন সেজুতি। দ্যাট উইল বি গুড ফর ইউ। ওনার স্বর বেশ গম্ভীর। মনে হলো কথা নয়, হুমকি দিলেন। আমি আর মাথা ঘামালাম না। যা হচ্ছে হোক। ওনার অসুবিধে না হলে আমার কি? আমি তো এতক্ষণ একটা পার্টনারের অভাবে নীরবে কেঁদে বুক ভাসাচ্ছিলাম। কিন্তু তাও, ওনাকে তো চাইনি। কাপল ডান্স এর আগে আমার করা হয়নি। যতটুকু সিনেমায় দেখা। কিন্তু বাস্তবে এসবের জন্য এতটা কাছাকাছি যেতে হয়, আগে জানলে কখনোই শখ করতাম না। প্রতিনিয়ত ওনার বুকের সাথে মিশতে হচ্ছে আমাকে। বুক থেকে এখন আমার পুরো শরীর কাঁপছে। ওনার উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা পড়ছে আমার চোখের পাতায়। আমি খুনে খুনে অন্যদের দিকে তাকাচ্ছি। বিশেষ করে আপু, অভ্র ভায়া। এরা এই দৃশ্য দেখলে হার্ট ব্লক করে মরে যাবে। অবশ্য ওনারা দুজন দুজনের মধ্যে এতটাই মজেছেন যে আমার দিকে দেখার সময় কোথায়। হঠাৎ লুবনা ম্যাডামের দিকে চোখ পড়ল। এই তো, যা ভেবেছি তাই। উনি ডান্স কম করছেন, মনোযোগ সম্পূর্ণ আমাদের দিকে। দেখেই বোঝা যাচ্ছে রাগে জ্বলছে ওনার অঙ্গ প্রত্যঙ্গ। আমি আশেপাশে তাকালেই রুদ্র আমার কোমরে চাপ প্রয়োগ করছেন। যার অর্থ, নাচে মনোযোগ দিন। এতে রীতিমতো আরও মিশে যাচ্ছি ওনার সাথে। আমার এখন ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা। এরকম বুঝলে ডান্সের নামই নিতাম না। বেশিক্ষণ টিকতে না পেরে অবশেষে ঠোঁট উল্টে বললাম, আপনি এরকম কেন করছেন? উনি নীলদেব কণ্ঠে বললেন, কি রকম? আমাকে এখানে নিয়ে এলেন কেন? আপনার কি ডান্স পার্টনারের অভাব ছিল? যে কোনো মেয়ে আসতো। উনি বললেন,
আমার ডাকে যে কেউ আসতো, কিন্তু আপনার ডাকে যে কেউ আসতো না। অসহায়ের মতন দাঁড়িয়েছিলেন, সেজন্যে আমার সাথে ডান্স করার সৌভাগ্য করে দিলাম। আফটার অল আপনার বোন আমার ভাইয়ের বউ হচ্ছে, এইটুকু ফেসিলিটি আপনাকে দেয়া যায়। আবার অপমান, বজ্জাত, সুযোগ পেলেই আমার মান সম্মান নিয়ে টানাটানি। আমি কটমটে চেহারায় ওনাকে দেখছি। ওনার মধ্যে এ নিয়ে ভ্রুক্ষেপ আদৌ নেই। তবে মানতে হচ্ছে, আর কিছু না জানলেও ডান্স উনি বেশ ভালো জানেন। আমি না দুললেও জোর করে আমাকে দোলাচ্ছেন। এটার থেকে বড় প্রতিভা আর হয়। হঠাৎ লুবনা ম্যাডাম ডান্স মাঝপথে রেখেই কোথাও একটা হনহন করে চলে গেলেন। অনিল তো আর একা একা দাঁড়িয়ে থাকতে পারবে না। ওকেও অগত্যা যেতে হলো। লুবনা ম্যাডামের যে ভীষণ রাগ হয়েছে আমি বুঝতে পারছি। সাথে নিশ্চিতও হলাম, ওনার মনে রুদ্রর জন্য প্রেমের বর্ষাকাল চলছে। ডান্সের এক পর্যায়ে উনি ওনার এক হাতের ওপর ভর নিলেন আমার। মানে, আমি হেলে আছি মাটির দিকে আর উনি সামান্য ঝুঁকে এক হাত দিয়ে ধরে রেখেছেন আমায়। সব কিছু ঠিকঠাকই ছিল, আচমকা উনি হাত ছেড়ে দিলেন, আর আমি ধপাস করে পড়লাম মেঝেতে। আকস্মিক এই হামলার জন্য প্রস্তুত না থাকায় আমার পিঠের হাড় দুই ভাগ হওয়ার জোগাড়। আমাকে পড়তে দেখে সবার নাচ থমকে এলো। প্রত্যেকে নাচ থামিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। আপু ছুটে এলো আমার কাছে, উদ্বিগ্ন হয়ে বলল, এ কি, সেজুতি, কি করে পড়লি? ব্যথা পেয়েছিস? কার সাথে নাচছিলি তুই? আমি আপুর দিকে থমথমে চেহারায় তাকালাম। টানা 15 মিনিট ধরে যে ওর পাশে হেলে দুলে নাচলাম, আর ও কিনা চোখেই দেখেনি। কি রে, কথা বলছিস না কেন? পড়লি কি করে? রুদ্র পকেট দুহাত গুজে দাঁড়িয়ে আছেন। তার মধ্যে ভ্রুক্ষেপ বিলক্ষণ নেই। ওনার চেহারার ধরনে স্পষ্ট বুঝতে পারলাম কাজটা ইচ্ছে করে করেছেন উনি। কিন্তু কেন? এতগুলো মানুষের সামনে আমার ইজ্জতের খিচুড়ি না পাকালে হচ্ছিল না ওনার। আমাকে ফেলে দেওয়ার জন্যেই কি টেনে এনেছিলেন? এই ছিল ওনার মনে। আমার এখন ওনাকে চিবিয়ে চিবিয়ে গিলে খেতে ইচ্ছে করছে। আমি ওনার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছি দেখে আপুও ওনার দিকে তাকালো। অথচ মৃদু, নম্র স্বরে বলল, ও কি আপনার সাথে ডান্স করছিল ভাইয়া? উনি নিরুৎসাহিত কণ্ঠে বললেন, ইয়া, বাট তোমার বোন ড্যান্সের ডিও জানে না, তাই জন্যেই না এই অবস্থা। এরপর উনি আমার দিকে ফিরে বললেন, মিস সেজুতি, এরপর থেকে কারোর সাথে নাচতে গেলে ভালো করে সেটা রপ্ত করে আসবেন। না হলে কখন কোথায় এভাবে পা ছড়িয়ে পড়ে যাবেন, কি গ্যারান্টি? আমার তখন রাগে কিরমির করছিল শরীর। বিষাক্ত সাপের মতো ফুসফুস করতে ইচ্ছে হচ্ছিল। সত্যি যদি দুটো বিষদাঁত থাকতো, এক্ষুনি ওনার কপালে ছোবল মেরে দিতাম। তারপর বলতাম, দেখ কেমন লাগে। কি শয়তান লোক, নিজেই আমাকে টেনে এনে নিজেই ফেলে দিল। আর এখন সব দোষ চাপালো আমার ঘাড়ে। তোকে তো আমি কি করব নিজেও জানি না। আপু আমাকে ধরে ওঠাতে ওঠাতে বলল, দাঁড়িয়ে থাকাই তো ভালো ছিল। কেন এলি? আমার মেজাজ আরো চটে গেল কথাটায়। আপুর পাশেই অভ্র ভায়া থাকায় মেজাজের প্রয়োগ করতে পারিনি। তবে আপুর হাত ছাড়া মেরে ছাড়িয়ে দিয়ে আমিও হাঁটা ধরলাম পেছনে থেকে। ভায়া, আপু অনেকবার ডাকলেও শুনিনি। যেতে যেতে কানে এলো, রুদ্র বাকিদের বলছেন, আপনারা এসব নিয়ে ভাববেন না। এগুলো সামান্য ব্যাপার। আপনারা এনজয় করুন। অভ্র, গেট ব্যাক টু ইউর মুভমেন্ট। আরিশা, এত না ভেবে অভ্রকে নিয়ে ভাবো। বোনকে বাড়িতে গেলেও পাবে। আমার ওনাকে মেরে তক্তা বানাতে মন চাইল। না, এই পৃথিবী আমার জন্য নয়। এই পৃথিবী বেইমান, নিষ্ঠুর। আমি অন্য কোথাও থেকে এসেছি হয়তো। তাই সবাই মিলে ষড়যন্ত্র চালাচ্ছে আমার পেছনে। আর এইসবের নেতা হলেন ভয়ানক অসভ্য রুদ্র রওশন চৌধুরী। রুদ্রর প্রতি অশেষ রাগ, ক্ষোভ নিয়ে বিড়বিড় করতে করতে হাঁটছি আমি। সহজ কথায় ওনার 14 গোষ্ঠী উদ্ধার করছি গালি দিয়ে। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকল। আমি সেদিকে তাকাই। দূর থেকে অনিলকে দেখে ভ্রুকুচকালাম। ব্যাটা বারের পাশে তুলে বসে জুস খাচ্ছে। অনিল আমাকে হাত ইশারা করে ডাকল। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। এরপর এগিয়ে গেলাম অনিলের দিকে। সেজুতি, তোমাকে কিন্তু আজ পুরো টমেটো টমেটো লাগছে। আগাগোড়া লাল দিয়ে মোড়ানো। অনিলের হেসে হেসে বলা কথাতে আমার উল্টে বিরক্ত লাগছে। জোরপূর্বক হেসে বললাম, কখন এলে তুমি? এসে তো দেখিনি। এই তো, অভ্র স্যার যখন অ্যানাউন্স করছিলেন, তুমি ওনার শালিকা, ঠিক তখন। আমি ছোট করে বললাম, ওহ, যাই বলো, সাজলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আমি মুখ থেকে একটা চ বর্গীয় শব্দ করে বললাম, উফ, এসব কথা বাদ দাও তো।
অনিল ভ্রু উঁচিয়ে বিস্তর হেসে বলল, কেন, এখন থেকে আবার টিকিট কেটে কেটে কথা বলতে হবে নাকি? আমি ভ্রু কুঁচকে বললাম, তা কেন হবে? কি জানি বাবা, তুমি তো বসের আত্মীয়, একেবারে ওনার ভাইয়ের শালী। বেহাই বেহাই সম্পর্ক না, তার ওপর দেখলাম ডিরেক্ট বসের সাথে ডান্স করছো। মারাত্মক ব্যাপার স্যাপার। তুমি নিজেও তো বসের পীরের সাথে নাচলে তার গালা। নাচতে আর পারলাম কই, ম্যাডাম তো মাঝপথে আমাকে ফেলে গেলেন। আমি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বললাম, ধুর, ছাড়ো ওসব। আচ্ছা, এটা কি খাচ্ছ? অনিল কেমন থতমত খেয়ে বলল, জজুস। জজুস খাচ্ছি। আমার জন্য একটা অর্ডার দাও তো। অনিল আমার কথায় বিষম খেল। তাড়াহুড়ো করে বলল, এ বাবা, এটা খেয়ে কি করবে? তুমি অন্য কিছু খাও। আমি কপাল কুঁচকে বললাম, কেন, এটা খেলে কি হবে? জুসের রংটা দেখতে তো বেশ সুন্দর। আমি এটাই খাবো। তুমি অর্ডার করো। বলছিলাম যে সেজুতি। আমি চোখ শুরু করতেই অনিল দীর্ঘশ্বাস ফেলে বলল, দিচ্ছি। অনিল জুস বারের লোকটাকে চোখের ইশারায় বলল, সেম ওনাকেও দিন। আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রুদ্র কানে ফোন নিয়ে সুইমিং পুলের দিকে হেঁটে যাচ্ছেন। ওনাকে দেখতেই মেজাজ 180 ডিগ্রি বেঁকে বসল। সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। ততক্ষণে জুস হাজির। অনিল গ্লাসটা আমার দিকে ঠেলে দিয়ে মুখ কাচুমাচু করে বলল, বি কেয়ারফুল। আমি ওর কথায় কান দেইনি। গ্লাস উঠিয়ে মুখের সামনে ধরতেই কেমন একটা গন্ধ পেলাম। এটা কিসের গন্ধ? যা কিছু হোক, এখন এসব ভাবার সময় নেই। রুদ্রর প্রতি ক্রোধের যেই আগুন আমার ভেতর দাউ দাউ করে জ্বলছে, সে আগুন নেভাতে মাথা ঠান্ডা করা দরকার। আর সেই হিসেবে একটা আইসযুক্ত জুস অনেকখানি কার্যকর। আমি গ্লাসে চুমুক দিয়ে ঢকঢক করে জুসটুকু শেষ করলাম। খানিক বাদে মাথাটা ঝিম করে উঠল। অনিলের দিকে তাকাতেই দেখলাম ও চোরের মতো মুখ করে আছে। আস্তে আস্তে আমার সব ঘোলা এলোমেলো লাগতে শুরু করলো। তারপর আর কিছু মনে নেই। ডট 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 ডট। আর একটা দাও। সেজুতির কথায় অনিল চোখ বড় বড় করে বলল। আরো। সেজুতি চোখ পাকিয়ে শূন্য কণ্ঠে বলল, কোনো কথা নয়, তাড়াতাড়ি দিতে বলো। এরপর আর কি, একের পর এক গ্লাস ফাঁক হচ্ছে। এটা যে জুসের আড়ালে ওয়াইন ছিল সেটা আর অনিলের বলা হয়নি। মদ খেলে সবাই তো ভালো চোখে দেখে না, তাই লুকাতে গিয়ে বিপদ বাড়ল। বেশ স্ট্রং অ্যালকোহল হওয়ায় প্রথমবার খেয়েই নেশা গাঢ়ভাবে চেয়ে গিয়েছে সেজুতির। এই নিয়ে সপ্তম গ্লাস ফাঁকা করল সে। অনিল ভয়ে ভয়ে চারপাশ দেখছে। অভ্র বা রুদ্র কেউ যদি জানতে পারে সে জুস বলে সেজুতিকে মদ খাইয়েছে, তবে আর রক্ষে নেই। এক্ষুনি ভেগে যাওয়া দরকার। অনিল সেজুতিকে নিজের টুলের ওপর বসিয়ে দিয়ে জুস বারের ওয়েটারকে বলল, একটু দেখে রাখবেন, হ্যাঁ, বসের আত্মীয় কিন্তু। এরপর ভোদৌড় লাগিয়ে পালালো অনিল। এদিকে সেজুতি ভীষণ টলছে। মাথা সোজা রাখাই দুঃসাধ্য। চোখ মেলে রাখতেও পারছে না। খানিক সময় পার হলে নাক টেনে উঠে দাঁড়ালো সে। ওয়েটার লোকটি শুধালো, ম্যাম, কিছু লাগবে? কোথাও যাচ্ছেন? সেজুতি ঝাপসা চোখে ওনার দিকে তাকালো। মাতাল কণ্ঠে বলল, রুদ্রর থেকে বদলা নিতে যাচ্ছি। লোকটার কিছু বুঝে আসেনি। প্রশ্ন নিয়ে চেয়ে থাকলো সে। বোঝানোর দায়িত্ব নিল না সেজুতি। সে তার মতো হেলেদুলে হেঁটে গেল পুলের দিকে। পার্টির সবাই তখন ডান্সে ব্যস্ত। এমনকি অভ্র আরিশাও। সেজুতি এলোমেলো পায়ে পুলের কাছে এলো। রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। সেজুতি এসেই রুদ্রর কাঁধ ধরে টেনে নিজের দিকে ফেরালো। হঠাৎ ব্যাপারটায় হকচকিয়ে উঠল রুদ্র। সেজুতিকে দেখতেই ভ্রুতে গুটিকয়েক ভাঁজ পড়ল। সেজুতি এক জায়গায় স্থির নেই। তার পা অনবরত টলছে। চোখগুলোও বেশ লাল। রুদ্র ফোনের ওপারের ব্যক্তিকে বলল, আই উইল কল ইউ ব্যাক। রুদ্র লাইন কেটে ভ্রুকুচকে বলল, কি সমস্যা? সেজুতি হাত উঁচু করে অবসন্ন কণ্ঠে বলল, চুপ, একটা কোথাও বলবেন না। রুদ্র সচেতন কণ্ঠে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? সেজুতি জোরে জোরে মাথা নেড়ে বিজয়ী হাসল। হাত দিয়ে দেখিয়ে বলল, খুব, অনেক। কক গ্লাস খেয়েছি। রুদ্রর চোখ কপালে উঠে এলো। সেজুতি পড়তে নিলে ধরফর করে ধরল। ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন খেয়েছেন? এসব যে সবার জন্য নয়, মাথায় খেলেনি। সেজুতি তেজ দেখিয়ে রুদ্রকে ধাক্কা মেরে ছাড়িয়ে নিল নিজেকে। বলল, আপনাকে চুপ করতে বলেছি না। এত কেন কথা বলেন আপনি? শুধু আমাকে ধমকান। মেয়েদের সাথে যে মিষ্টি করে কথা বলতে হয় শেখেননি। রুদ্র অন্যদিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, আপনার বাড়ি যাওয়া দরকার। আমি আরিশাকে ডাকছি। সেজুতি মদ্যপ কণ্ঠে চিল্লিয়ে বলল, না, একদম না।
কাউকে ডাকবেন না, আমি আপনাকে খুন করতে এসেছি। রুদ্র ভ্যাবাচেকা খেয়ে বলল, হোয়াট? খুব, আপনি সব সময় আমাকে ফেলে দেন, কখনো অফিসে, কখনো পানিতে, কখনো মেঝেতে। আজকে আমি আপনাকে মেরে শেষবের প্রতিশোধ নেব। রুদ্র নাক মুখ কুচকে চেয়ে আছে। এই মেয়ের নেশা ঠিক কতটা তীব্র বুঝতে বাকি নেই। সেজুতি হঠাৎই রুদ্রর কাছে চলে এলো, শার্টের কলার ঝাঁকিয়ে বলল, কেন নাচলেন আমার সাথে? হ্যাঁ, আপনি কাছে এলে আমার বুক কাঁপে, আপনি বোঝেন না। আর আসবেন না আমার কাছে, দূরে দূরে থাকবেন। রুদ্র শান্ত কণ্ঠে বলল, লিসেন, আমি আপনার কাছে যাইনি, আপনি এসেছেন। সেজুতি রুদ্রর ঠোঁটে আঙুল রেখে বলল, হুসস, একদম বকবক করবেন না। আচ্ছা, আপনাকে কি গুলি করব আমি? কিন্তু আমার তো বন্দুক নেই। তাহলে? আপনি জানেন, আপনার যেদিন গুলি লেগেছিল, আমার খুব খারাপ লেগেছে। সারা রাত ঘুমোতেই পারিনি, বারবার আপনার কথা মনে পড়ছিল। রুদ্র উত্তর দিল না, শান্ত চোখে চেয়ে থাকল। তখন সেজুতির চোখের সামনে উড়ে এলো এক গোছা চুল। রুদ্র অজান্তেই ফু দিয়ে সরিয়ে দিল সেটা। সেজুতি চোখ বুজে আবার তাকালো। ভ্রুকুচকে হঠাৎই রুদ্রর গাল চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলল, আপনি কত সুন্দর, কিউট। আচ্ছা, আপনি হাসেন না কেন? পর মুহূর্তে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি আমাকে দেখলেই বোকেন, এত বোকা আম্মু ছাড়া কেউ দেয় না আমায়। সেজুতি হাই তুলতে তুলতে রুদ্রর থেকে সরে এলো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। অনিলের জুসটা একদম ভালো না, খেয়ে মাথাটাও ঘুরছে। রুদ্র সন্দিহান কণ্ঠে বলল, কিসের জুস? সেজুতি উত্তর দিল না, সে ঘন ঘন হাই তুলতে ব্যস্ত। রুদ্র ক্ষণিক চুপ থেকে ঠান্ডা স্বরে বলল, আগে দেখে আসি, আপনাকে ড্রিঙ্ক দেওয়ার মতো মহৎ কাজটাকার। তারপর এসে আপনার ব্যাপারটা বুঝে নিচ্ছি। রুদ্র কয়েক পা সামনে এগোতেই পেছনে থেকে পানির ভেতর ধপ করে কিছু একটা পড়ার শব্দ এলো। রুদ্র চকিতে ফিরে তাকালো। পরের দৃশ্যটা দেখতেই কিছুক্ষণের জন্য বোবা বনে যায় রুদ্র। সেজুতি রীতিমতো হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। ওহ শিটিটি! রুদ্র ৭-৫ না ভেবেই দ্রুত ছুটে এসে ঝাঁপ দিল পানিতে। জলের মধ্যে দুজনের ঝাপাঝাপির শব্দে তোলপাড় হলো পুরো জায়গা। সবুজ পানিতে সে এক মস্ত তরঙ্গের সৃষ্টি। দুটো গোটা মানুষের ঝাপাঝাপিতে আলোড়ন তুলেছে জলে। রুদ্র এক ঝাঁপ দিয়ে ডুবুডুবু দশায় থাকা সেজুতিকে টেনে নিজের কাছে আনল। মরণাপন্ন অবস্থায় একটা খুঁটির মত কিছু পেতেই আঁকড়ে ধরল ও, এইটুকুতেই পানি খেয়ে ফেলেছে। খুকখুক করে কেশে, খুটোপুটি করে দুই হাতে রুদ্রর গলা জড়িয়ে ধরল মেয়েটা। তৎক্ষণাৎ থমকে গেল রুদ্র। সমস্ত শরীর শীতলতায় সেটে এলো কেমন। সেজুতি রীতিমতো আষ্টেপৃষ্ঠে ধরেছে ওকে, যেন অবাধ স্রোতে ভেসে যাওয়া এক নাবিকের খড়কুটোয় খুঁজে পাওয়া একমাত্র সাহারা। রুদ্র শক্ত হয়ে গেল স্তম্ভের ন্যায়। মেয়েটির এত সান্নিধ্য উল্টে পাল্টে দিচ্ছে তাকে। ভীত, উত্তপ্ত প্রশ্বাসে প্রকৃত হচ্ছে স্বীয় নিঃশ্বাস। সেজুতির গোলাকার মুখবিবর পূর্ণ দৃষ্টিতে দেখল সে। ডোক গিলে অবিচল অক্ষিকুট ফিরিয়ে আনলো আবার। ভীষণ দ্রুত সামলাল নিজেকে। পানির মধ্যে সেজুতির ক্লান্ত দেহটা কোলে তুলল। পুলের এক কোণায় থাকা সিঁড়ির দিকে এগোল। অথচ মাত্রাধিক তোলপাড় হচ্ছে ভেতরে। দামামা বাজছে নিরন্তর। রুদ্র যেই সিঁড়িতে পা রাখবে, অমনি শার্টের কলার খামচে ধরল সেজুতি। থামল সে, তাকালো ওর মুখের দিক। সেজুতি পিটপিটে আখিতে দুপাশে মাথা নাড়ে। অর্থাৎ সে উঠতে চায় না। সহসা ভ্রুবিকে এলো রুদ্রর। এই মেয়ে যেভাবে হাবুডুবু খাচ্ছিল, সে তো ধরেই নিয়েছে পুলের অর্ধেক পানি পেটে গিয়েছে এর। তাহলে এমন প্রবব গিয়ে চেয়ে আছে কি করে? সে গম্ভীর গলায় সুথাল, কি হয়েছে? সেজুতির মদ্যপ কণ্ঠের ফতাফত জবাব, আমাকে ওপরে তুলবেন না, আমি এখানে থাকতে চাই। থাকতে চান মানে? আপনি না সাঁতার জানেন না? জানি না তো কি হয়েছে, আমি সাঁতার শিখব এখন, সেজন্যেই তো পুলে নেমেছি। রুদ্র জোরে সোরে হোঁচট খায়। পুরো বিষয়টা বুঝতাই চেতে বলল, হোয়াট? আপনি এই জন্য ইচ্ছে করে নেমেছেন? আর আমি কি না ভাবলাম। ও গড, আপনার এই ফালতু কাজের জন্য আমার ফোন, ওয়ালেট সব নিশ্চয়ই ভিজে নষ্ট হয়েছে। সেজুতি ভ্রুকুচকে বলল, আমি তো আপনাকে নামতে বলিনি। আর আপনি আমায় কেন তুলছেন? রুদ্র দাঁতের দাঁত পিষে বলল, সাঁতার শিখবেন। সেজুতি ওপর নিচে মাথা ঝাঁকায়। রুদ্রর মেজাজ বিগড়ায় এবার। মেয়েটা সাঁতার জানে না, পা স্লিপ করে পড়েছে ভেবে, কোনো কিছুর তোয়াক্কা না করে এইভাবে ঝাঁপ দিল ও। অথচ ইনি কি না নিজে ইচ্ছে করে নেমেছে? কি হলো, আমাকে ছাড়ুন, আমি সাঁতার শিখব।
একবার সাঁতার শিখলে আপনি আর আমাকে পানিতে ফেলার ভয় দিতে পারবেন না। একক উদ্ধৃতি চিহ্ন। কথায় দাড়ি পড়ার আগেই রুদ্র হুট করে সেজুতিকে ফেলে দিল কোল থেকে। আচমকা হামলায় সেজুতি একেবারে চলে গেল তলদেশে। নাকানি চোবানি খেয়ে একাকার হলো। রুদ্র শটান দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করে সাহায্য করে না। সাঁতার শিখবে না, শিখুক এবার। সেজুতি হুলস্থুল বাঁধিয়ে কোনো রকম হাতরে ওপরে ওঠে। পুনরায় ধরফর করে চাপটে ধরে রুদ্রকে। বড় বড় চোখে ঘন ঘন শ্বাস পড়ছে তার। আর একটু হলেই ডুবে যেত না। রুদ্রর স্টিলের মতো দাঁড়িয়ে। সেজুতি বারবার এইভাবে জড়িয়ে ধরক চাইছে না। চাইছে না কোনো রকম অনুভূতি জাগুক। কিন্তু ছাড়িয়ে দিতেও অপারগ লাগছে নিজেকে। সেজুতি গোল চোখ করে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? সাঁতার শিখবেন না? নিরুদ্বেগ প্রশ্নে সেজুতি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একা একা কিভাবে শিখব? আপনি একটু শিখিয়ে দিন। রুদ্র চোখ নাক গোটাল। এই মেয়ে নেশা করে, আজ তার 12টা বাজাবে কনফার্ম। এক্ষুনি এখান থেকে যেতে হবে। কিন্তু ওকে একা ফেলে যাবেই বা কি করে? সাঁতার জানে না, খুশিও নেই। যদি ডুবে যায়? নেশার ঘোরে বুঝতেও পারছে না কি করছে। না হলে যে লোককে দুচোখে সহ্য হয় না, তার কাছে এভাবে ঘিষ্ট। শিখিয়ে দিন না রুদ্র, একটু সাঁতার শিখিয়ে দিন না আমায়। রুদ্র চট করে চাইল। সেজুতির মুখে এই প্রথম শুনল নিজের নাম। রাগের বদলে কেন যেন প্রখর শ্রুতিমধুর ঠেকল সম্বোধনটা। এত সুন্দর করে কেউ কখনো ডেকেছে তাকে? উত্তর না পেয়ে মাতাল সেজুতি অধৈর্য হয়। নিরুত্তাপ রুদ্রর বাহু ধরে ঝাঁকাতেই নড়েচড়ে উঠল সে। ধান কাতর যেন। পরপর মেকি মেজাজ দেখিয়ে বলল, পারবো না। সেজুতি থেমে গেল। পর মুহূর্তে আবার ঝাঁকিয়ে বলল, কেন পারবেন না? বলুন কেন পারবেন না? এই রুদ্র শুনছেন? রুদ্র বিহবল বনে যায়। কানের পাশে তুখুর বেগে এসে লাগে শেষ ডাক, এই রুদ্র শুনছেন? অমনি প্রতিবাদ করে ওঠে, একদম আমাকে এভাবে ডাকবেন না। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি বুঝতে না পেরে সুথাল, কিভাবে ডাকব না? রুদ্র থেমে থেমে জানায়, এভাবে? আমার নাম বলবেন না, স্যার বলে ডাকবেন। রুদ্র, রুদ্র বলবেন না। সেজুতি ফালফাল করে চেয়ে থাকলো কিছু সময়। রুদ্র ভেবেছিল হুকুমে কাজ হবে ওর। কিন্তু তাকে হতবাক করে দিয়ে সেজুতি দাঁত বার করে হেসে ওঠে। টেনে টেনে বলে, তাই রুদ্র, আপনাকে রুদ্র ডাকব না। কিন্তু কেন রুদ্র? রুদ্র ডাকা যাবে না। রুদ্র ডাকলে কি হয়? রুদ্র থতমত খায়। ঠোঁট ফুলিয়ে অতিষ্ঠ শ্বাস ফেলে বলে, যাতে মাতাল তালে ঠিক। আপনি হচ্ছেন ঠিক তাই। আর ছাড়ুন আমাকে। ইরিটেটিং লাগছে। কথায় কথায় এত কাছে আসছেন কেন আজকাল? আর আমিও না, কেন যে কিছু চেয়েও বলতে পারছি না রিনস। এই মেয়ে প্রতিটা দিন আমার সব এলোমেলো করে দিচ্ছে। সেজুতির কানে এত সব কথা গেল না। রুদ্রর বিরক্ত চোখমুখ তো প্রভাবই ফেলল না সেখানে। সে নিজের মতন পা দিয়ে জলে দাপাদাপি করে বলল, আমাকে একটু কোলে নিন না। একটু আগের মতো। খুব আরাম লাগছিল। রুদ্র কপালে ভাঁজ ফেলল। এত বড় মেয়ের মদ খেয়ে কি শিশুর মতো আবদার? কে বলেছিল ওসব খেতে? যা সহ্য হয় না, ছুতে যায় কেন? মুখের অপর বলল, পারবো না। সেজুতি খেপে যায় অমনি। এই আপনি পারেনটা কি? অভ্র ভাইয়া আপুকে কি সুন্দর করলেন ন্যায় আমি জানি। আপনি তো অভ্র ভাইয়ার থেকে মোটা। নিশ্চয়ই অনেক খাবার খান। তাহলে পারবেন না কেন? রুদ্র তবদা খেল। তাজ্জব বনে বলল, আপনি আমাকে মোটা বললেন? আমি মোটা? একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি নির্ভীক চিত্তে মাথা ঝাঁকাল। বোঝালো হ্যাঁ। রুদ্র কটমট করে বলল, নির্বোধ মেয়ে। ফিটনেস আদৌ বোঝেন? আর তাছাড়া অভ্র আরিশার বিয়ে হবে দুদিন বাদে। আপনার সাথে কি আমার রুদ্র থেমে যেতেই সেজুতি আগ্রহভরে সুথাল। আপনার সাথে আমার কি? বলছেন না কেন? চুপ করবেন আপনি। সেজুতি দুদিকে মাথা নেড়ে বলল, না। রুদ্র তর্জন দিল ভারী গলায়, আমার গা থেকে হাত সরান। পারবো না। রুদ্র ত্যক্ত কণ্ঠে বলল, পারবেন না মানে? সেজুতি সোজাসুজি জবাব দেয়, মানে, আপনাকে জ্বালাব এখন। এই যে আপনাকে পানিতে নামিয়েছি, এখন আপনাকে এখানে চবিয়ে মারব আমি। রুদ্র দুই ভুরু উচাল, তাই? আপনার মতো পাটকাঠি আমাকে চুবিয়ে মারবে? নিজের ওজন মেপেছেন কখনো? আর আমি সাঁতার জানি। চুবিয়ে মারতে হলে আপনাকেই মারতে পারবো। সেজুতি কথাটা কানে তুলল না। উল্টে প্রফুল্ল চিত্তে প্রস্তাব ছুড়ল, এই চলুন, আমরা পানি ঝাপটি খেলি। রুদ্র বুঝতে না পেরে বলল, কি? একবার আপনি আমার গায়ে পানি ছেটাবেন, আরেকবার আমি খেলবেন? রুদ্র হতভম্ব হয়ে বলল,
হোয়াট দ্য হেল, আপনি কি আমাকে আপনার ব্যাচমেট ভেবেছেন? সেজুতি আরেকটু গলা জড়িয়ে বলল। আপনি সব সময় এরকম করেন কেন? সুন্দর করে কথা বলতে পারেন না? রুদ্রর গলা শুকিয়ে আসছে কেমন। শুষ্ক ডোক গিলে বলল, না, আপনি দূরে সরে দাঁড়ান। আমার অস্বস্তি হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে না। আমার খুব ভালো লাগছে। কি সুন্দর পানি, সাথে আপনি আর আমি। রুদ্র আরেকদিক চেয়ে বিড়বিড় করে বলল, কি বলছে নিজেই জানে না। পানির মধ্যে আপনি আর আমি। নির্ঘাত আরিশা অভ্রর কোনো ডায়লগ দিচ্ছে। তক্ষুনি সেজুতি রুদ্রর মুখটা টেনে নিজের দিকে ফেরায়। রুদ্র অবাক হলো, কপালের ভাঁজ গাড়তা পেল। সেজুতি সরুনেত্রী কিছুক্ষণ খুঁটে খুঁটে দেখল ওকে, ভীষণ কৌতূহল সমেত বলল, আচ্ছা, আপনার ভ্রু দুটো এত মোটা কেন? একেবারে নৌকার পিঠের মতো। আর চোখ দুটো এর মাছির মতো এইটুকু, এইটুকু কেন? আমার চোখ দেখেছেন? অনেক বড় বড় না? রুদ্র ভ্যাবাচেকা খেয়ে চেয়ে থাকে। তার চর্চিত সৌম্যদর্শন নিয়ে নিজেই বিভ্রান্তিতে পড়ে যায়। ওর ভ্রু, চোখ আসলেই কি এমন? কি উদ্ভট বিশ্লেষণ দিল এই মেয়ে। সেজুতি রুদ্রর ঠোঁটের ওপর আঙুল ছুঁয়ে বলল, আপনি না সিগারেট খান? তবে আপনার ঠোঁট দুটো এত লাল কেন? আপনিও কি আমার মত লিপস্টিক পরেছেন? ওষ্ঠাধরে কোমল হাতের স্পর্শে শিউরে ওঠে রুদ্র। খেই হারিয়েও টেনেটুনে ফিরে আনে আবার। তত্র সেজুতির হাতটা ছিটকে সরিয়ে দেয়। কড়া কণ্ঠে বলে, লিসেন, শুধুমাত্র আপনি হুঁশে নেই বলে কিছু বলছি না। এর মানে ভুলে যাবেন না আমি আপনার বশ। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি বোকা বোকা চোখ চাপটে বলল, বস? কিসের বস? কে বসবে? রুদ্র আহাম্মক না হয়ে পারছে না। কি বলল? আর এই মাতাল মেয়ে কি বুঝল? তিতিবিরক্ত হয়ে বলল, আপনি এখানে থাকতে চাইছিলেন না। ওকে, থাকুন, কিন্তু আমাকে ছাড়ুন। এসব পাগলের প্রলাপ শোনার মতো সময় আমার নেই। কেন? কোথায় গিয়েছে আপনার সময়? এত সুন্দর জায়গায় আপনার ভালো লাগছে না? একক উদ্ধৃতি চিহ্ন। আপনার এই ভালো লাগার জন্য আমাকে পানিতে লাফিয়ে পড়তে হয়েছে। পার্টি শেষ না হতেই ভিজে গিয়েছি আমি। তাতে কি হয়েছে? রুদ্র চোখ বুজে শ্বাস ফেলে বলল, আপনাকে ড্রিঙ্ক করতে কে বলেছিল? জ্বালানোর জন্য আর অন্য কাউকে পেলেন না। আর আমিও আপনার এসব ন্যাকামো সহ্যই বা করছি কেন? হয়। সেজুতির জবাব আসেনি এবার। শুধু ক্লান্ত ভূমিতে মস্তক হেলে পড়ল ওর চওড়া বুকে। রুদ্র চমকে ওঠে। কম্পমান দীর্ঘ দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থামল সেখানেই। আর্দ্র চোখ নিচে চাইলে বুঝল ঘুমোচ্ছে সেজুতি। মদের নেশা ছড়িয়েছে কোটরেও। রুদ্র হাত উঁচায় ওকে বুক থেকে সরাতে। অথচ কেমন করে আঙুল কাঁপে। বুকের সাথে পাল্লা দিয়েছে যেন। সেজুতির বাহু ধরে ছাড়াতে গেলেই সেজুতি আরো শক্তভাবে ধরল। রুদ্র ব্যর্থ হয়। আরেকবার ওকে সরাতে যাওয়ার ইচ্ছে দাফন দেয়। ফোঁস করে শ্বাস ফেলে ভাবে, পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোয় এই মেয়ে। আর কি কি হয় একে দিয়ে কে জানে। রুদ্র চাইল সহজভাবে, অথচ নিদ্রিত সেজুতির আনন দৃষ্টি গভীর বানালো ওর। বাদামি অক্ষি দেয়ালে ফোড়া লোহার ন্যায় আটকে রইল কেমন। সেজুতির ভেজা চুল লেপটে ছিল কপলে। টুকটুকে লিপস্টিক ঠোঁটের চারপাশে ছড়ানো। চোখের কাজল ধুয়ে নেমেছে নিচে। রুদ্রর হাত নিষ্পিস করে ওঠে। এমন অগোছাল রূপটা যেন এই গোলগাল চেহারায় বেমানান। সে দ্বিধাদ্বন্দ্ব সমেত সেজুতির ঠোঁটের পাশ থেকে লিপস্টিক মুছে দেয়। সযত্নে চুল গোজে কানে। তবে কাজলে হাত দিতে গিয়েও থামল। ভাবল, এটুকু থাকুক। মেয়েটার বড় বড় চোখে মানিয়েছে ভীষণ। সে যখন সুস্থির নজরে সেজুতির চেহারাটা মন দিয়ে দেখছিল, আচমকা কানে এলো একটি বিস্মিত স্বর। ভাই, তোমরা এখানে? এভাবে? একক উদ্ধৃতি চিহ্ন। রুদ্র রকেট বেগে চাইল। অভ্রর চক্ষু তখন কপালে। আদল জুড়ে বিস্ময়ের হুড়োহুড়ি। রুদ্র ভেতর ভেতর ঘাবড়ে যায় খানিক। এলোমেলো পাতা ফেলে। কি বলবে এখন? পানির মধ্যে পেট সমান ভিজে তার। আর সে জ্যোতির গলা অবধি। সাথে মেয়েটা জড়িয়ে একেবারে বুকের মধ্যে মিশে আছে। এই দৃশ্যে কে কি ভেবে বসে, কে বলতে পারে? ভেবেচিন্তে উত্তর দেওয়ার আগেই আরিশা হাজির। পুলের দিক দেখতেই আর্তনাদ করে বলল, এ কি, সেজুতি ওখানে কি করে গেল? ও ও তো সাঁতার জানে না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভিড় বাড়ল সেখানে। একে একে পার্টির বৃহৎ অংশ উপস্থিত হয়ে যায়। লুবনাও বাদ পড়ল না। সেজুতি রুদ্রকে এত ঘনিষ্ঠ দেখে মাথায় আকাশ ভাঙল তার। ক্ষোভে মটমট করে উঠল দেহ। শান্ত থাকতে না পেরে বলেই বসল, স্যার, আপনি অফিসের একজন সামান্য কর্মচারীকে এইভাবে জড়িয়ে ধরে আছেন?
রুদ্র মোটা স্বরে শুধায়, কি বলতে চাও? আমি আর কি বলবো স্যার? যা হচ্ছে সে তো চোখের সামনেই দেখছি। আপনি কি না? মাঝপথেই হাত উঁচু করল অভ্র। বলল, এই 1 মিনিট, 1 মিনিট। লুবনা, তুমি তো পার্টির প্রথম থেকে ছিলে। সেজুতি যে আমাদের শুধু কর্মচারীই নয়, সেটা শুনতে পাওনি। আমি তো। রুদ্রর মধ্যে বিশেষ ভাবান্তর হলো না। এত মানুষের বিস্মিত চাউনিতেও বুক থেকে একটুখানি হঠাল না সেজুতিকে। বরং ওইভাবে টানটান দাঁড়িয়ে ওকে আটকে দিয়ে বলল, তুমি কি সেটা কেউ শুনতে চায়নি? এখানে সবাই সেটাই শুনবে, যেটা এই রুদ্র রওশন চৌধুরী বলবে। একক উদ্ধৃতি চিহ্ন। জলদগম্ভীর স্বরে লুবনা মিলিয়ে যায়। রুদ্র প্রতাপ সমেত বলল, আমার কর্মচারী কিন্তু তুমি নিজেও। তাই কোন সাহসে আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছ? আমি কাকে জড়িয়ে ধরব? সে নিয়ে তোমাকে কেউ মাথা ঘামাতে বলেনি। মিস সেজুতি সম্পর্কে আরিশার বোন, আমার ভাইয়ের শালী। তাই আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি নিছক বাইরের লোক ইনভলভ হতে এসো না। সীমা যতটুকু, ঠিক ততটুকুতে থাকতে শেখলুব না। বাড়াবাড়ি করলে রুদ্র রওশন চৌধুরী কি করতে পারে? আই থিঙ্ক ইউ হ্যাভ গটস আইডিয়া। অপ্রত্যাশিত অপমানে আনন্দ থমথমে হয়ে এলো লুবনার। এতগুলো লোকের সামনে মুখ না খোলায় ভালো ছিল। আরিশা বিমুগ্ধ নেত্রে রুদ্রর দিক চেয়ে। সেজুতি যদি জেগে থাকতো এখন, এরকম অবাকই হতো হয়তো। বুঝতো, সাথে সারাদিন গালমন্দ করে ফেনা তলা মুখেই বলতো, লোকটা এত ভালো। সে মুচকি হাসল মাথা নুয়ে। পরপর তাগাদা দিয়ে বলল, ভাইয়া, আপনি ওকে ওপরে নিয়ে আসুন। পানির মধ্যে বেশিক্ষণ থাকলে ও ঠান্ডা লাগতে পারে। মুহূর্তের রুদ্র প্রকাণ এক ঝাড়ি মেরে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ছোট বোন কি করছে না করছে খেয়াল রাখতে পার না? আমি তোমার বোনের বডিগার্ড। বড় বোন হয়ে ওকে একা ফেলে নিজে নিজের মতো ছিলে, তখন এসব মনে হয়নি। তোমার বোন মদ খেয়ে পাগলামো করছে, সাঁতার না জেনেও চাপ দিচ্ছে জলে, সেসব দেখার দায়িত্ব কি আমি নিয়ে বসেছি? আরিশার মুখ কালো হয়ে গেল। চোখ নামাল লজ্জায়। একটু আগে উনিই তো বললেন, এনজয় করো, বোনকে বাড়িতে গেলেও পাবে। আর এখন ইনিই বলছেন উল্টোটা। সে যদি ঠিকই বলে, রুদ্র রওশন চৌধুরী কখন কি করবে, কি বলবে, নিজেও জানে না। অভ্র নিশ্চুপ। রুদ্র নিজেকে ঠান্ডা করে, সেজুতিকে আবার তুলল দুহাতে। ওপরে এসে ডান বাম না দেখে হাঁটা ধরল সোজা। যেতে যেতে বলল, অভ্র, গেস্টদের দেখিস। আমি আসছি। আরিশা উভ্রর থেকে বিদায়ও নিল না এবার। পেছনে পেছনে ছুটল রুদ্রর। সে ওকে নিয়ে হোটেলের বাইরে এসেছে। একেবারে গাড়ির কাছে আসতেই ড্রাইভার দরজা খুলে দিলেন। রুদ্র সেজুতিকে সিটে শুয়ে দেয়। সরে এলেই তৎপর উঠে বসল আরিশা। রুদ্র ড্রাইভারকে বলল, ওনাদের পৌঁছে দিয়ে এসো। একক উদ্ধৃতি চিহ্ন। ওকে স্যার। রুদ্র ইশারা করল যেতে। আরিশা জানলা থেকে মাথা বের করে বলল, সরি ভাইয়া। রুদ্রর ছোট জবাব, ইটস ওকে। গাড়ি ছুটে চলে এরপর। যতক্ষণ দেখা যায় রুদ্র দেখছিল ওটাকে। অদৃশ্য হতেই হঠাৎই ভীষণ আফসোস লাগলো কেমন। যাওয়ার আগে সেজুতিকে আরেকবার দেখল না কেন? কিছু একটা ভাঙার বিকট শব্দে ভীষণ আরামের ঘুম ছুটে গেল সেজুতির। তড়াক করে উঠে বসল শোয়া থেকে। শব্দের উৎসের দিক চাইল ত্রস্ত। জানলার পাশে রাখা মাটির ফুলদানিটা কয়েক টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। পাশ থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে এক শুভ্র বিড়াল। সেজুতি উঠে এলো। আহত হয়ে ফুলদানি দেখে মন খারাপ করল। ব্যাটা বিড়াল, ভাঙার আর জিনিস পেলি না? কত শখ করে কিনেছিল এটা। দুঃখী দুঃখী দৃষ্টিদয় আচমকা সজাগ হলো ওর। এক তুখুর তারা চিহ্নকা সজোরে মস্তিষ্কে লাগলো এসে। আরে, এটা তো আমার রুম। আমি রুমে এলাম কিভাবে? আমি তো ওই নাক উঁচুটার পাটিতে ছিলাম। সেজুতি বিভ্রাটে হাবুডুবু খেয়ে সম্পূর্ণ ঘরে চোখ বোলায়। চোখ পিটপিট করে পাটির কথা ভাবে। রুদ্রর সাথে রেগেমেগে জুসবারে গিয়েছিল। সেখানে অনিলও ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছিল দুজনে। তারপর কি হলো? এভাবে রুমে এসে টপকালো কিভাবে? সেজুতি কোনোভাবেই কোনো কিছু ভেবে বের করতে পারল না। উল্টে টের পেল মাথার এক পাশে রব ঝাঁটাচ্ছে। এই হলো এক জ্বালা। 19-20 কিছু হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে চটজলদি গোসল করতে ঢুকল। মাঝখানে আরিশা এসে নাস্তা খেতে ডেকে যায়। সেজুতি প্রায় 20 মিনিট পরে বের হয় ওয়াশরুম থেকে। কামরায় ততক্ষণে নাস্তা সাজিয়ে হাজির আরিশা। বরাবরের মতোই ওকে দেখে তৃপ্ত হাসল সেজুতি। এই একটা ব্যাপার, তার বোনের কোনো দিন ভুল হয় না। ওর সামান্য দেরি হলেই খাবার আর কফি হাজির হবে দোরগোড়ায়। কিন্তু এসব যে আর কটা দিন।
তারপর এত খেয়ালকে রাখবে ওর? ভাবতেই সেজুতির মুখ কালো হয়ে গেল। ছোটবেলায় দুজন মিলে কত পরিকল্পনা করেছিল। একই ঘরের বউ হবে ওরা। বরের ছোট ভাই না থাকলে সেখানে বিয়েই করবে না আরিশা। তাহলে আর আলাদা হতে হবে না ওদের। অথচ সব আশায় জল ঢেলে অভ্রর কোনো ছোট ভাই নেই। আর না রইল তার জন্য দ্বিতীয় কোনো অপশন। আপুটা কি পারত না ভাই আছে এরকম কোনো ছেলে দেখে প্রেম করতে? সেজুতি ব্যর্থ, বিধ্বস্ত শ্বাস নিল। রুটি চিবোতে চিবোতে চাইল বোনের দিক। ফোন টিপছে আরিশা। ঠোঁট নেড়ে কিছু একটা নিঃশব্দে পড়ে মিটিমিটি হাসছেও আবার। সেজুতি দ্বিতীয় দফায় দীর্ঘশ্বাস ফেলে। আপুর কত মজা এখন। সামনে বিয়ে, শপিং, কত কি। আর আমার অফিস রুদ্র, অফিস রুদ্র করে করেই জীবন শেষ। কোনো টুইস্টই নেই, একঘেয়ে। আরিশা ফোন পাশে রেখে হঠাৎ কপালে হাত রাখল সেজুতির। ঘাড়, ডাল, গলা দেখে দেখে জ্বর পরীক্ষা করল। সেজুতি বুঝে পেল না ওর জ্বর হবে কেন। সে তো দিব্যি সুস্থ, ফ্রেশ হওয়ায় মাথা ব্যথাও নেই। তক্ষুনি আরিশা চিন্তিত কণ্ঠে বলল, তুই কি ঠিক আছিস এখন? অভ্রু কুঁচকে বলল, বেঠিক ছিলাম কবে। আরিশা বিরক্ত হয়ে বলল, যা বলছি তার উত্তর দে। এত কথা বলিস কেন? দিলাম তো উত্তর। কথা না বললে উত্তর দেয়া যায়? কাগজ কলম দে তবে উত্তর লিখে দেই। তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। সেজুতি অবাক হয়ে বলল, ও বাবা, এখনো ও বাড়িতে যাসনি তার আগেই বাড়ির লোকেদের মতো কথা শিখে গেলি। কোন বাড়ি? কেন? আপনার হবু শ্বশুর বাড়ি। আমি আবার ও বাড়ির কার মতন কথা বললাম? থাক আর ঢং করবেন না। জানি তো জানি, বজজাত লোকটাও যেমন। একমাত্র আমাকে বাদ দিয়ে যে ওনার আশেপাশে থাকবে সেও ওনার মতন হয়ে যাবে। হবেই। বাজে কথা বলবি না। তুই শুধু শুধু ওনার নিন্দে মন্দ করিস। উনি অতটাও খারাপ নন সেজুতি। সেজুতি আকাশ থেকে পড়ে বলল, তাই নাকি? বাপরে বাপ। ভাসুরকে কিছু বলাতেই গায়ে লেগে গেল। এখনই শ্বশুর বাড়ির লোকের পক্ষ নিয়ে কথা বলছিস? হ্যাঁ রে, তুই বিয়ের পর আমায় চিনবি তো? আরিশা অতিষ্ঠ হয়ে বলল, উফ, তুই একটা জাতা। আচ্ছা এই কথাটা আমি বলেছি, কেন বলেছি? নিশ্চয়ই কারণ আছে তাই না? সেজুতি টেনে টেনে বলল, তা কি কারণ আপনার? শুনি একটু। আরিশা নড়েচড়ে বসে বলল, আচ্ছা দেখ, এই যে কাল তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করলি তার। সেজুতি এটুকুতেই আটকে বলল, কি? আমি ড্রিঙ্ক করেছি? হ্যাঁ। কেন তোর কিছু মনে নেই? সেজুতি মাথা নাড়ল দুপাশে। আমি তো লাস্ট একটা জুস খেয়েছি। তোর বোধ হয় ভুল হচ্ছে আপু। আমি কেন মদ খাবো? আমি কি ওরকম মেয়ে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। তুই ওসব ছাইপাস খাবি কেন? তবে আমার এখন কি মনে হচ্ছে জানিস, তুই হয়তো মদকে ভুলে জুস ভেবে খেয়ে ফেলেছিস। সেজুতি ভেবে বলল, হতে পারে। আচ্ছা তুই কি বলতে যাচ্ছিলি সেটা বল। আরিশা মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, তারপর আমি তো তোর ভাইয়ার সাথে ডান্স করছিলাম ভেতরে। পরে অভ্র হঠাৎ খেয়াল করল ওখানে কোথাও রুদ্র ভাইয়া নেই। আর তুইও নেই। ও আমাকে অপেক্ষা করতে বলে বাইরে যায়। আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেদিকটায় গেলাম। গিয়ে যা দেখলাম ও মাই গুডনেস। ওর বলার ধরনে সেজুতির উৎকণ্ঠা প্রবল হলো। আগ্রহ ভরে বলল, কি দেখেছিস? দেখলাম তুই আর রুদ্র ভাইয়া সুইমিং পুলের মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছিস। বিশেষ করে তুই রুদ্র ভাইয়ার বুকে এমন ভাবে মাথা দিয়ে ঘুমুচ্ছিলি মনে হচ্ছিল ওটা তোর বালিশ। সেজুতি বাক্রুদ্ধ, স্তব্ধ। গোল গোল চাউনিতে থেমে রইল কিক্ষণ। পরপর আর্তনাদ করে বলল, কি? জি হ্যাঁ। সেজুতি অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি ওনাকে জড়িয়ে ধরেছিলাম। তার বুকে ঘুমোচ্ছিলাম। কি আবল তাবল বলছিস? আরিশা ওর মাথায় চাটি মেরে বলল, আবল তাবল করার সময় মনে থাকে না। আমি বললেই আবল তাবল হয়ে যায়। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি সহসা মুখটা ঘুরিয়ে নেয়। অনীহ কণ্ঠে বলে, অসম্ভব। আমি এরকম করতেই পারি না। দরকার হলে আমি এনাকোন্ডা সাপ জড়িয়ে ধরতাম, তাও ওই লোককে। কখনো না। একক উদ্ধৃতি চিহ্ন। আরিশার রাগ হলো কথাটায়। ও তাহলে আর কি? আমি মিথ্যে বলছি। সে উঠতে নিলেই সেজুতি ধরফর করে ওর হাতটা টেনে ধরে। জানতে চায়, আর কি কি করেছি আমি? আরিশা গোমরা মুখে বলল, বলবো না। তুই তো কিছু করতেই পারিস না। তবে বলে কি লাভ? আচ্ছা, আচ্ছা আর বলবো না। বলো না। সে আবার বোনের মুখোমুখি বসল। আগের মতো স্ফূর্ত কণ্ঠে বর্ণনা করল গতকালকের সমস্ত ঘটনা। তালিকায় রুদ্রর ওকে কলে নেওয়া, গাড়িতে শোয়ানো,
তাকে বকাঝকা করা, এমনকি লোবনাকে কথা শোনানোর ব্যাপারটা অবধি বাদ গেল না। আর এসব শুনে সেজুতির মাথা ভো ভো করে ঘুরছে। ডানে বামে পৃথিবী দুলছে। খানিকক্ষণ মূর্তির মতো শিং মেরে বসে রইল সে। কান দুটো ঝাঝা করছে কেমন। গতকাল নির্ঘাত আমাবস্যা ছিল, না হলে একই দিনে ওই লোকের এত কাছাকাছি কেন যাবে ও? সেই বা ওকে এত আমলে নেবে কেন? নিশ্চয়ই অমানিসার ভূত চেপেছিল ঘাড়ে। ইয়া আল্লাহ, কি সর্বনাশা কাণ্ড এসব! সেজুতির সুপ্ত আহাজারিতে আরিশা ব্যাঘাত দিয়ে বলল, তুই সারাক্ষণ ওনাকে যা তা বলিস। অথচ উনি কত হেল্পফুল দেখলি। এত বড় মাপের মানুষ হয়েও তোকে গাড়ি অবধি কোলে করে এগিয়ে দিয়েছেন। একবারও ভাবলেন না ওখানে ওনার কর্মচারীরা ছিল, তারা উল্টোপাল্টা ভাবতে পারে। সেজুতি তখনও থমকে। নিছক কিছু কল্পনা ভেসে উঠল চোখে। যেন স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্রর ওকে কোলে তোলার দৃশ্য। মানস্পটে সাজিয়ে গুছিয়ে হানা দিচ্ছে, চওড়া বক্ষে তার লেপ্টে থাকার মুহূর্ত। শরীরটা কেঁপে ওঠে অচিরে। শিরায় শিরায় নাম না জানা শিহরণ বয়। নিজেই অবাক হয় এমন বেহা জল্পনা সাজানোতে। পরপর গলা জেরে স্বাভাবিক করল নিজেকে। সুথাল, আমি কাল আর কি কি করেছি জানিস? আরিশা মাথা নাড়ে। না, আমি যতটুকু দেখলাম সেসবই বলেছি। তার আগে কি ঘটেছে বলা মুশকিল। আচ্ছা, তুই ড্রিঙ্ক করেছিলি কেন বলতো? ভাগ্যিস কাল মা লাবিনা আন্টির বাসায় ছিলেন, এসব জানলে কি হতো বুঝতে পারছিস। সেজুতি সশব্যস্ত বলল, আর বাবা? বাবা জানে? কেউ জানে না। বাবা তো অনেক রাতে ফিরেছেন। আম্মুও বাসায় ছিলেন না, তাই জন্যেই বেঁচে গিয়েছি। আমি আর ড্রাইভার চাচা তোকে ধরে ধরে 3 তলায় উঠিয়েছি। কি যে কষ্ট হয়েছে। ড্রাইভার চাচার তো আবার অত দম নেই যে রুদ্র ভাইয়ার মতন একেবারে কোলে উঠিয়ে নেবেন। আরিশা হেসে ফেলল, কিন্তু একটুও হাসি পেল না সেজুতির। ওর মনোনিবেশ অন্য কোথাও মেতে। মাথার ভেতর চিন্তার পোকারা সদর্পে ছুটছে দিগবিদিক। আরিশার ফোনের রিংটোন বাজল। সে বেরিয়ে যায় রুম হতে। সেজুতি একই রকম বসে তখনও নখ কামড়ে ভাবতে থাকল, কাল জুসটা যদি ওয়াইন হয়ে থাকে, তবে আমার নেশাও চড়াও ছিল। আর ওটা খাওয়ার পর আমি নিশ্চয়ই চুপচাপ বসেছিলাম না। সবাই যখন রুদ্রর কাছে আমায় পেয়েছে নিশ্চয়ই ওনার সাথেই উল্টোপাল্টা কিছু করেছি। ভুলবশত কিছু বলে ফেলিনি তো। হায় হায়, কি হবে তবে? ইজ্জতের দফারফা। উনি শোধ নেয়ার জন্য তককে তককে থাকবেন। হাড়ে হাড়ে তুলবেন এর মজা। হে আল্লাহ, রক্ষে করুন। একটা অবলা খরগোশকে রাক্ষসের কবল থেকে মুক্ত করুন আপনি। একক উদ্ধৃতি চিহ্ন। পায়চারি করতে করতে ঘড়ির কাঁটা 9টায় ভিড়েছে। সেজুতি দোয়া ইউনুস পড়তে পড়তে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম ছেড়ে বের হয়। অফিস পৌঁছানোর গোটা পথ অস্থিরতায় কাটল ওর। মাতাল হয়ে রুদ্রর সাথে কি কি করেছে, কি বলেছে, পানিতে নেমেছিলি বা কেন? সেসব ভাবতে ভাবতে অফিসের উঁচু বিল্ডিংটা চোখে পড়ল। অফিসের ভেতরের আবহাওয়া নিরিবিলি আজ। প্রত্যেক দিন এলোমেলো, সবাই আজ ভীষণ গোছালো। মন দিয়ে কাজ করছে এক একজন। টাটুর শব্দও নেই। এমন ঠান্ডা পরিবেশ দেখে অবাক হয় সেজুতি। কাজ ঠেলে ভেতরে ঢুকতেই অনেকে চাইল ওর দিক। প্রতিদিন বিশেষ ভ্রুক্ষেপ না দেখালেও আজ এদের চাউনি ভিন্ন। সেই যে চেয়েছে, তাকাচ্ছে বারবার। আপাদমস্তক নিরীক্ষণ করছে কেউ কেউ। সেজুতি গুটিয়ে এলো। সবাই এভাবে দেখছে কেন ওকে? কাল অভ্রর শালী বলে পরিচয় দেয়। ওহ, একটা বাজিয়ে রাখার মতো কাণ্ড করেছিল না কাল। নির্ঘাত সে জন্য। সেজুতি ফুস করে শ্বাস ছাড়ল। এগুলোর সোজা রুদ্রর কেবিনের দিক। মূল কাজ যে ওখানেই। রুদ্র ভেতরে থাকলে ও ঢোকার সময় দরজা আপনা আপনি খুলে যায়। সেই না থাকলে ওকেই ঠেলে খুলতে হয়। সেজুতি ধরেই নিয়েছে রুদ্র এখনো আসেনি। কারণ 10টা বাজতে অল্প সময় বাকি। তাই দরজা ঠেলতে গেল, আর অমনি হা করে খুলল সেটা। একেবারে হুমড়ি খাওয়ার ন্যায় কেবিনের ভেতর এলো ও। কেবল একটুর জন্য মাটিতে মুখ থুবড়ে পড়ল না। এই দরজাকে খুলল। ভরকানো 2 নেত্র চাপড়ে চাইতেন, দেখল রুদ্র চেয়ারে। সামনে পত্রিকা মেলে ধরা, পরনে গাঢ় জামরঙের শার্ট। ওকে দেখে তৎপর হাত ঘড়ি দেখল সেজুতি। সবেই 9:50 বাজে। উনি 10 মিনিট আগেই অফিসে হাজির। এইবার বিষয়টা পরিষ্কার। সেই জন্যেই তো আজকের অফিস এত শান্ত। সেজুতি প্রতিদিনের মতো কাঁধ ব্যাগ ক্যাবিনেটের ওপর রেখে কফি মেকারের দিকে যায়। এর মধ্যে একবারও রুদ্র ওর দিক তাকায়নি। অথচ সে দিব্যি কফি বানাতে বানাতে রুদ্রকে দেখছিল। আর চোখে লুকিয়ে। রুদ্র ভীষণ চুপচাপ। এটাই চিন্তার বিষয়। উনি এত শান্ত কি করে? তাহলে কি কাল আমি ভদ্রই ছিলাম?
কফি বানিয়ে ওনার সামনে রাখল সেজুতি। রুদ্র দুম করে বলে দিল, লাগবে না। সেজুতি প্রবাকাল, খাবে না এটা আগেই বললেই পারত। শুধু শুধু খাটুনি। রুদ্র একই রকম না চেয়ে বলল, আপনি ডেস্কে যান, এখানে আপনার কাজ নেই। সেজুতির বিস্ময় মাত্রা ছাড়াল। ব্যাপারটা কি? কাজ কি সত্যিই নেই, নাকি উনি ইচ্ছে করে কাজ দিতে চাইছেন না? সেজুতির গাল ফুলে উঠল দুঃখে। নির্ঘাত কাল কিছু করেছে, জঘন্য কথাবার্তা বেরিয়েছে মুখ থেকে। ওই জন্য রুদ্র বেজায় চটেছে ওর ওপর। আর সেই রাগে ওর হাতে কফি তো দূর, চোখের সামনেও রাখতে চাইছে না। সেজুতি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে দেখে রুদ্র চোখ তুলল। শুনুনে পাননি কি বললাম? সেজুতি জবাব দিল না, কাতর বেকুল চোখে চেয়ে থাকল। চেহারায় অপরাধবোধ। তার মনব্রত দেখে ফুস করে নিঃশ্বাস ফেলল রুদ্র। আপনার সমস্যাটা ঠিক কি মিস সেজুতি? এখন কি কানেও কম শুনছেন? আর কি কি নামে ভূষিত করব আপনাকে আমি? সেজুতি মাথা নুয়ে বলল, না আসলে ভাবছিলাম, যদি কিছু লাগে। রুদ্র দুঃসহ ভঙ্গিতে বলল, লাগবে না বলেছি তো। আপনি জানতো বেশিক্ষণ আমার চোখের সামনে থাকবেন না। সেজুতির মন চুপ করে খারাপ হয়। রগে রগে ছড়িয়ে যায় অনুশোচনা। আপনি এখনও দাঁড়িয়ে আছেন। সেজুতি ভেতরের উচ্চাটন চাপা দিতে ব্যর্থ হয়, বহু সাহস সঞ্চয় করে প্রশ্ন করে বসল। আচ্ছা, কাল কি হয়েছিল স্যার? রুদ্রর চাউনির সাথে বদলে গেল অভিব্যক্তি। এতক্ষণে শক্তপোক্ত গরম নিভে এলো কেমন? মানে? সেজুতি বলল, আমি আপুর থেকে সব শুনেছি। কালকের ছোট খাটো কিছু বিষয়। কিন্তু বিশ্বাস করুন আমি জেনেবুঝে ড্রিঙ্ক করিনি। কিভাবে কি হয়েছে তাও জানি না। কাল মধ্যে আমি কি আপনাকে আজবাজে কিছু বলেছি স্যার, যেটাতে আপনি রাগ করেছেন আমার সাথে? আর আমি পানিতে কি করে নামলাম? কি হয়েছিল কাল একটু বলবেন? আমি কি না জেনে কোনো অসভ্যতা করে ফেললাম? এত সুন্দর গোছানো নরম আওয়াজে রুদ্রর মন বলল কি? সেজুতির দুর্বোধ্য ঠেকল সব কিছু। এই যে মানুষটা ঠান্ডা দুই চোখ মেলে চেয়ে আছে, এতেই গুলিয়ে ফেলছে সব। রুদ্র হুট করেই আবার দৃষ্টি ফেরাল। গলা ছেড়ে বলল, আমি জানি না। কাল কি হয়েছিল সেসব বলার দায়িত্ব আমার নয়। আর আপনি কি কি করেছেন সেসব জেনে বসে থাকাও নিশ্চয় আমার একমাত্র কাজ হবে না। রুদ্র ক্ষেপে যাচ্ছে বুঝতে পেরে সেজুতি ব্যস্তভাবে বলতে গেল, না না তা নয়। আসলে আপনি। রুদ্র এবারেও কথা রুফে নেয়। নীরেট গলায় বলে, আর একটাও কথা নয়। আপনাকে আমি যেতে বলেছি যান। সেজুতির মেজাজ খারাপ হয় এবার। সে তো ভালো করেই কথা বলছে। এত চেতে যাচ্ছে কেন? কোথায় ভাবল, এত উপকার করেছে যে মানুষ, তার সাথে এখন থেকে সুন্দর করে কথা বলবে। কিন্তু এই লোক, এর সাথে আবার সুন্দর কথা? না, অসম্ভব। সেজুতি মনে মনে শতাধিক ভেঞ্চি কেটে বেরিয়ে গেল বাইরে। রুদ্র ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল অমনি। কফি ভর্তি মুখটা হাতে নিয়ে হেলান দিল চেয়ারে। সেজুতি ধপ করে গিয়ে ডেস্কে বসেছে, থমথমে চোখ মুখ। রুদ্র কাচের মধ্যে থেকে পরিষ্কার দেখছে তার নীরব চটপাট। তারপর চট করে সোজা হলো সে। না, এই মেয়েকে বেশিক্ষণ সামনে রাখা তার জন্য ঠিক হবে না। দেখলেই কেমন অস্থির লাগে ইদানিং। বক্ষ ফুলে হৃৎপিণ্ড বাইরে আসতে চায়। রুদ্র বুকের বাপাশে আলগোছে হাত রাখল। এই তো, এখন চুপচাপ। অথচ একটু আগেও কি তেজ ছিল স্পন্দনের। কিন্তু কি মানে এসবের? রুদ্র দুটো চুমুক দিয়ে মগ আবার রেখে দিল টেবিলে। বেল টিপে বসিরকে হাত ছুড়ল। সেকেন্ডে হাজির হয় সে। বিনীত প্রশ্ন করে, কিছু লাগবে স্যার? ম্যানেজারকে বলবে মিস সেজুতির ডেস্ক অন্যত্র সরানোর ব্যবস্থা করতে। কোথায় সরাবো স্যার? রুদ্র আনমনে বলল, যেখানে ইচ্ছে, বাট আমার সামনে থেকে। বসির কৌতূহলে চেয়ে থাকে। রুদ্র তাগাদা দেয়, ম্যানেজারের কাছে যাও, অভ্রর সাথে কথা বলতে বলো। আচ্ছা স্যার। রুদ্র আবার সেজুতির দিকে তাকালো। একটু আগের রাগ ঢাকের চেহারা বিলীন তার। বরং দাঁত বের করে হেসে হেসে কথা বলছে কারো সাথে। রুদ্র ভ্রু বাঁকাল। বসির তখন কেবিনের দরজায়। সে সসব্যস্ত ডাকল, এক সেকেন্ড বসির। বসির দাঁড়িয়ে যায়, এগিয়ে আসে। হ্যাঁ স্যার। রুদ্র সেজুতির দিকে চোখ রেখে বলল, থাক, কাউকে কিছু বলার প্রয়োজন নেই। তুমি যাও। বশিরের মস্তিষ্ক পার করে চলে গেল সব। কিন্তু প্রশ্ন করার স্পর্ধা ওনার নেই। তাই চুপচাপ বেরিয়ে গেলেন আগের ন্যায়। এক সপ্তাহ পর তোহাকে দেখে রুদ্রর প্রতি ফুসফুস করা ক্ষোভ মুছে গেল সেজুতির। বেচারি এতটা সময় ডুবে ছিল কাজে। চাপের ডান বাম দেখার সময় অবধি পায়নি। সেই ডাকল প্রথমে,
তোহা তাকালো তখন, ঠোঁটে হাসি। হাসি টেনে বলল, আরে সেজুতি, কি খবর তোমার? আমি ঠিক আছি। তুমি তো গিয়েছিলে প্রায় গায়েব হয়ে, হঠাৎ উদয় হলে কোত্থেকে? বাবার একটু শরীর খারাপ ছিল। অনিল বলেনি তোমায়? হ্যাঁ বলেছে। তারপর অনিলের দিক চাইল সেজুতি। তোহার সামনেই তার ডেস্ক, কাজে ভীষণ ব্যস্ত এখন, অথচ মাঝে মধ্যেই দেখছিল সেজুতিকে। দৃষ্টিতে চোর চোর ভাব পরিষ্কার। সেজুতি আর ওর ডেস্ক আড়াআড়ি। তাই স্পষ্ট বিষয়টা বুঝে ফেলল সেজুতি। অনিলের হাবভাবে খটকা লাগলো কেমন, একটু বাজিয়ে দেখার আশায় আগ বাড়িয়ে সুথাল। কি ব্যাপার অনিল, তুমি আজ এত চুপচাপ? অনিল যেন থতমত খেল খানিক। পরপর মেকি হেসে বলল, কই না তো, কাজ করছিলাম। কেমন আছো তুমি? ভালো। তোহা অবাক হয়ে বলল, তোমরা একে অন্যকে তুমি বলছো কবে থেকে? একক উদ্ধৃতি চিহ্ন। অনিল ছোট করে জানায়, ওই আর কি, একসাথে কাজ করি। আপনি আগে আর কতক্ষণ? একক উদ্ধৃতি চিহ্ন। তোহা মুচকি হেসে বলল, বুঝতে পেরেছি। সেজুতি, তোমার শরীর ঠিক আছে এখন? সেজুতি শ্বাস ফেলল, ভাবল অনিল হয়তো কাল ওর অকাজের কথা বলছে। জোর করে হাসল একটু, তবে জিজ্ঞেস করতে মন চাইছিল, ওই জুসের আবডালে আসলে ছিলটা কি। সেজুতি বেশ বুঝতে পারছে, ওইসব অনিলের জন্যেই হয়েছে। জুসে উল্টোপাল্টা কিছু থাকলে ওকে সাফ সাফ বললেই পারত। কি এমন জিনিস, যা খেয়ে একেবারে দিশা খুইয়ে গেছিল ওর? কিন্তু তোহার সামনে সে কথা তুলল না। কি না কি ভাবে আবার। গল্পের ইতি টেনে কম্পিউটার অন করল। পা নাড়িয়ে ভাবছিল, কি করবে? কাজ তো নেই। আজ কি আরামসে অফিস পার করবে তাহলে? ভাবনাতে দাঁড়িয়েও পড়ল না। এর মধ্যে টেবিলের ওপর ভারী কিছুর পতন হয়। কাঠের পা দুলতেই সেজুতি মনিটর থেকে চোখ তুলে চাইল। এক গাদা ফাইল দেখে বলল, এগুলো কি? বশিরের গালে পান উঁচু হয়ে আছে একপাশ। চিবোতে চিবোতে বললেন, এগুলো ফাইল। রিচেক করে লাঞ্চ ব্রেকের আগে বর্ষ জমা দিতে বলেছেন আপনাকে। আমি আসি। তারপর দ্রুত পায়ে চলে গেলেন উনি। সেজুতির ভ্রু তখন কপালে। বিমূর নেত্র ফাইল দেখে দেখে কয়েকবার ঝাপটাল। গুনে গুনে প্রায় 15টা ফাইল হবে এখানে। এতগুলো মাত্র 1 ঘন্টায়। আদৌ সম্ভব? এই লোকের পেটে পেটে তবে এই ছিল। কাজ নেই বলে বলে মহাকাজ ধরিয়ে দিলেন। মনে মনে রুদ্রর বংশকে গালি দিয়ে উড়িয়ে দিল সেজুতি। কাদো কাদো চেহারায় প্রথম ফাইলের প্রথম পৃষ্ঠাটা উল্টাল। অমনি ভেতর থেকে জ্যান্ত তেলাপোকা ছুটে তেরে এলো ওর দিক। সেজুতি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার ছুড়ল অমনি। আ হাওয়ার বেগে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো। কোলাহলহীন অফিসে তার গগনবিদারী আওয়াজ পৌঁছে গেল প্রতিটা কোণায়। ভরকে চমকে চাইল সবাই। রুদ্র বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে দেখেই হতভম্ব সবার সম্বিত ফেরে। তটস্থ বেগে দাঁড়িয়ে যায়, কিন্তু সেজুতির হুঁশ নেই। সে তখনও চিৎকার করছে। রুদ্র এসেই বাজখাই গলায় সুথাল, হোয়াট দ্য হেল, কি হচ্ছেটা কি এখানে? সেজুতির চিৎকার শেষ। ভয় ডর উবে গেল, বরং শক্ত হয়ে দাঁড়ালো কাটার ন্যায়। রুদ্র দাঁত চিবিয়ে বলল, অফিসে ডাকাত পড়েছে। চেঁচাচ্ছেন কেন এভাবে? সে ভয়ে ভয়ে আঙুল ইশারা করে। পোপোকা, আপনার ফাইলে পোপোকা। রুদ্র ক্ষুদ্র চোখে দেখানো স্থানে ফিরল। ডেস্কের ওপর পুরাতন ফাইলের বিশাল স্তম্ভ দেখে টানটান হলো ভ্রু। অথচ হা করে থাকা বাকিদের দিক চেয়ে হুকুম দিল, আপনারা নিজেদের কাজ করুন। মুহূর্তেই সবাই বসে পড়ে কাজে মন দেয় চটপট। সেজুতি জড়সড় হয়ে দাঁড়িয়ে তখনও। রুদ্র ফাইলের কাছে যায়, উল্টে পাল্টে দেখে বলে,